ওয়েট, সবাই একটু অপেক্ষা করো। হ্যাঁ, আমি বলতে চাই যে সবাই কি করে, প্রেম করে টাইম পাস করবার জন্য। আমি তাদেরকে বলছি যে টাইম পাস করবার জন্য প্রেম করার কি দরকার? আপনি কাঁটা চামচ দিয়ে পানি খান। আজকে আমরা একটা দুর্দান্ত সময় কাটাবো, কারণ এখন শুরু হবে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো, যার নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। এপাশে রয়েছে এই সময়ের সবচেয়ে আলোচিত তিনজন বিচারক, রয়েছে তুষার খান, শবনম ফারি এবং আমির খান। জোরে একটা হাততালি। আমাদের কস্টিউম স্পন্সর করেছে এলিট লাইফস্টাইল, সেই সাথে টাসেলো, সেই সাথে 12 ক্লথ। সবার জন্য জোরে হাততালি হোক। আজকে বলে রাখছি, প্রত্যেকটা পারফর্মার এক একটা টাইম বোম, এবং যে আজকে ঠিক সময়ের সাথে সাথে একটার পর একটা বোম ফাটাবে, তার জন্য আজকে এপিসোড উইনারের পুরস্কার রয়েছে মার্সেলের তরফ থেকে আকর্ষণীয় একটি উপহার। যে হবে চ্যাম্পিয়ন মার্সেল, তাকে দিচ্ছে নগদ 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ, তাকে মার্সেল দিচ্ছে 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ, মার্সেলের পক্ষ থেকে তার জন্য থাকবে 2 লক্ষ টাকা। এত এত পুরস্কার দিচ্ছে মার্সেল। মার্সেলের জন্য জোরে একটা হাততালি হোক। বলে রাখি দর্শকদের জন্য, আজকে কিন্তু এলিমিনেশন আছে, একটু দিদীপ দিদীপ শব্দ হবে। আজকে এই এপিসোড শেষে কিছু পারফর্মারকে আমরা হারাবো, ফলাফল ঘোষণা করব একেবারে শেষের দিকে। কিন্তু তার আগে বলে রাখি যে মার্সেল এত কিছু দিচ্ছে সবাইকে, যারা বাদ পড়বে তাদের জন্য মার্সেলের 2 হাত ভরে উপহার রয়েছে। তাই তো আমরা বলছি, কেউ ফেরে না খালি হাতে মার্সেল হাসর দরবারে। কেউ ফেরে না খালি হাতে মার্সেল হাসর দরবারে। যে এসেছে সেই পেয়েছে, যে এসেছে সেই পেয়েছে, পেয়েছে 2 হাত ভরে। কেউ ফেরে না খালি হাতে মার্সেল হাসর দরবার। আমাদের তিনজন বিচারক কিভাবে অবসর সময় কাটান সে বিষয়ে আমরা আরো পরে কথা বলবো, কিন্তু এখন সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই। তাই ডেকে নেব আমাদের এই এপিসোডের প্রথম পারফর্মারকে। প্রথম বোম ফাটবে এই মঞ্চে। আসছে সৈয়দ রেদওয়ান হোসেন বিপ্রো। আসসালামু আলাইকুম জাজেস, ভেন্ডার্স, রাবার ব্যান্ড। আজকেও বাজাইতে বলি নাই। রনি ভাই, হ্যাঁ, আমি যদি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7 এর চ্যাম্পিয়ন হয়ে যাই, তখন আমাকে কি ডাকবেন? কি? হেভিওয়েট চ্যাম্পিয়ন। আপনাদের সবার তো উৎসব খুব পছন্দ না? অবশ্যই। উৎসব মানেই আনন্দ। আমার একটা উৎসব আসলে মনে হয় আতঙ্ক। ভাই, আমি অনেক ভয় পাই তুষার ভাই, যখনই আমি শুনি কোরবানি ঈদ আসছে। আমি কোরবানি ঈদে একবার গরুর হাটে গেছি, একটা ব্যাপারী চিল্লা উঠছে, এই গরুর সাইজ ভালো, তাড়াতাড়ি বাদ। কোরবানির হাট থেকে আমি আর আমার বাবা বাসায় ফিরতেছি, মানুষজন বারবার এসে জিজ্ঞেস করে, ভাই দাম কত, ভাই দাম কত। আমার বাবা একটু হলে কাইন্দে দিত, কাইন্দে বলতেছে, বাবা 30 বছর ধরে পালতেছি এটারে, এটার দাম কেমনে সেট করু আমি। এত কিছুর পর আমার কাছে মনে হয়েছে যে আমার একটু ডায়েটিং করা উচিত। হ্যাঁ, ফারিয়া আপু, অনেক ধরনের ডায়েট আপনি শুনেছেন, আমি একটা ডায়েটিং করছি রিসেন্ট, এটার নাম সি ফুড ডায়েট। হ্যাঁ, খুবই সহজ, আমি ফুডকে সি করি, তারপর খাই ফেলি। তো কখনো ওজন মাপা হয়েছে আমিন ভাই? হ্যাঁ, আপনি ওজন মাপতে গেলে ওজনের মেশিনে 2 ডিজিটের একটা নাম্বার আসে। হ্যাঁ, তুষার ভাই 3 ডিজিট আসে। আমি ওজনের মেশিনে দাঁড়াইলে 11 ডিজিটের ফোন নাম্বার আসে। এটার পর আমি ঠিক করলাম, না, আমার আসলেই
একটু খাওয়া দাওয়া ব্যালেন্স করে খাওয়া উচিত। ওকে, এই জন্য আমি 2 হাতে 2 প্লেট নেই, 2 প্লেটে কাচ্চি নেই, 2টা সমান সমান ওজন হয়, ব্যালেন্স হওয়ার পর 2 প্লেট খাই। তো আমাদের তো এরকম একটা আত্মীয় সবার আছে না, যে আত্মীয়টা দেখা হইলেই বলবে বাবা অনেক মোটা হয়ে গেছো, তারপর ওনার বাসায় দাওয়াত দিবে, 3-4 প্লেট খাওয়াই বলবে আহারে কিচ্ছুই তো খাইলা না। আমার এরকম একজন ফুপু আছে, দেখা হইলেই বলে বিপ্র অনেক মোটা হয়ে গেছো, ইউ নিড টু গেট ইন শেপ। তুষার ভাই আপনি বলেন, ক্লাস 3-তে জিওমেট্রিতে আমাদের শিখাইছিল না ট্রায়াঙ্গেল, স্কোয়ার আর সার্কেল? আমি, আপনি আর শাওন ভাই আমরা পারফেক্ট সার্কেল। আর মঞ্চে ঠিক মতো তাকান আমিন ভাই, একদম ট্রায়াঙ্গেলের মতোই বসছি। তো এই ফুপুটা আমাকে বলল বিপ্র তোমার জিমে যাওয়া উচিত, তোমার শরীর কমানো উচিত। তো আমি বললাম ফুপি জিমে তো যাইতে চাই, কিন্তু আমার কাছে নাই টাকা। ফুপু আমাকে টাকা দিয়ে দিল। তারপর 4-5 মাস পর দেখা ফুপুর সাথে, ফুপু আমাকে দেখেই প্রথম কথা বলতেছে বিপ্র তুমি তো জিমে যাচ্ছ না কেন? আমি ফুপুকে বললাম ফুপু আমি জিমে গেছি, আমি জিমে অ্যাডমিশনও নিছি, কিন্তু এখন আমি কোচিং সেন্টারটা খুঁজতেছি, কারণ স্কুলেও অ্যাডমিশন নিতে হইতো, আসল লেখাপড়াটা হইতো কোচিং সেন্টারে। ফুপু অনেক বকা দিছে, অনেক বকা দিয়ে বুঝাইলো বিপ্র এটা ইউনিভার্সিটির মতো, এখানেই পড়াবে, এখানেই শিখাবে, সব এখানে হবে, তুমি সত্যি করে বলো তোমার প্রবলেম কি, তুমি কেন জিমে যাও না? আমি ফুপুকে কেমনে বুঝাই? আপনি বলেন আমিন ভাই, জিম 6 তলার উপরে, বিল্ডিং এর নাই লিফট, হেঁটে হেঁটে উঠতে হয়, হেঁটে হেঁটে নামতে হয়। ফুপু বলতেছে বিপ্র এটাই এক্সারসাইজ, তুমি হেঁটে উঠবা, হেঁটে নামবা, এটাতে তোমার ওজন কমবে। তুষার ভাই আমার বাবার 6 তলা একটা বাসা আছে ঢাকা শহরে, যদি সিঁড়ি দিয়ে হেঁটে উঠলে আর নামলেই ওজন কমে, আমি কেন জিমে যাব? আমি আমার বাবার 6 তলা বাসায় সারাদিন করবো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। ফারিয়াপু এটার কোনো পাঞ্চ লাইন নাই, আমি জাস্ট আপনাকে বলতে চাচ্ছি আমার বাবার একটা 6 তলা বাসা আছে ঢাকা শহরে। তো সবার কাছে একটা প্রশ্ন, পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, বলেন ঠিক না বেঠিক? গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তার মানে আমাদের সুতি কাপড় পরতে ইচ্ছা হয়, বলেন ঠিক না বেঠিক? সুতি কাপড় বানাইতে অনেক তুলা লাগে, বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর সব তুলা দিয়ে যখন সুতি কাপড় বানাবে তখন বালিশ কেমনে বানাবে? ফারিয়াপু আপনার এই নরম মাথাটা কোথায় রাখবেন বালিশ ছাড়া? একদম টেনশন নিবেন না, আমার পেট আছে। তো এই পেট নিয়ে যখন কথা বলি তখন আমাকে জাহাঙ্গীর ভাই অনেক বকা দেয়, বিপ্র তুমি ফ্যাট কমাও না কেন? সেদিন সাইফুল ভাই আমাকে বলতেছে বিপ্র তুমি ফ্যাট কমাও না কেন? এই ফ্যাটের পিছনে সবাই লেগে আছে। আমি সবাইকে বলতে চাই আমি ফ্যাট কমাবো না, কারণ এটা আমার ফ্যাটের খুশি। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। বিপ্র ভাই যা লাগছে আপনাকে দারুণ, এবং আজকে যে কাপাকাপিটা দিলেন কে বলবে? আমিন ভাই। ও হেভিওয়েট বিপ্রোর হেভিওয়েট পারফরমেন্স, বিপ্রো হেভিওয়েট পারফরমেন্স, একটা গুলি তো হয় ভাই। আমি বলি এই গুলিটা না অন্যবার আপনাকে তাক করতে হয়, আজকে আপনি এমনি মেরে দিলেন। এমনি মেরে দিলাম, একদম সুপার ছিল, সুপার ছিল, এবং স্টেজকে পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট, স্টেজের অ্যাটমসফিয়ারকে, আর্টিস্টদের পজিশনকে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করেছে, বিউটিফুল বিউটিফুল। ওকে, মঞ্চকে এমনভাবে ইউজ করো যেন মঞ্চ মস মস করতে থাকে। ওকে, হ্যাঁ, শবনম পারিয়া। আমি একটু বালিশে মাথা রাখলাম। ওকে Bipro, আপনি one of my favorite contestant. It's really good. Best of luck. ওকে, এবার
সেম টু সেম, একই কালার একই ডিজাইন। একদম একদম। ওই প্রথম আমি যখন দেখলাম শিটটা তখন দেখলাম প্রথম নাম বিপ্র, তখন আচ্ছা ওকে ফাইন, তাহলে শুরুটাই অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, খুব ভালো পারফরমেন্স, মনটা ভরে দিছো একদম, খুব ভালো ছিল। তুষার ভাই এভাবে বললে হবে না, আসলে আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। সেই জিওমেট্রির কি যেন আমরা ট্রায়াঙ্গেলটাকে একটু এক জায়গায় করতে চাই, আসো শাওর একটু আসো, ভাই তুষার ভাই একটু আসবেন, আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আমরা এই মঞ্চের একটু 12টা বাজে। না না না, আমি এখানে একটা ফুল দেখতে পাচ্ছি, ফুল। আমিন ভাইয়ের একটা সিনেমা আছে না, ফুল নেবে না অস্ত্র নেবে, আমি এখানে দেখতে পাচ্ছি বেলি ফুল। ওকে দারুণ লাগছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই পৃথিবীতে কত মানুষ খালি পেটে থাকে, এটা আপনারা কি খেয়াল করেছেন? কত মানুষ খালি পেটে থাকে, যারা সবচেয়ে খালি পেটে থাকে তারা কারা জানে? কারা? বেলি ডান্সাররা। এবং আমি জিজ্ঞেস করেছি বেলি ডান্সারদের যে আপনারা এই যে বেলি ডান্স করেন, অনেক প্রফেশন আছে, অন্য কিছু করতে পারতেন, কিন্তু বেলি ডান্স কেন করেন? তারা বলল পেটের জন্য। ভরপেট 3 জন খাওয়া দাওয়া করেছে, দারুণ লাগছে। আমাদের এই শোয়ের অ্যাসেট এই 3 জন, একটা জোরে হাত তালি। থ্যাংক ইউ 3 জন, যা যা জায়গায় ফিরে যান প্লিজ প্লিজ। ওকে, শুধু বিপ্র ভাই আপনাকে আমি বলতে চাই যে যদি ডায়েট করেন তাহলে আপনার এই প্যান্টগুলো আমাদের শাওনকে দিয়ে দিবেন, কারণ এগুলো তো আর কোনো কাজে লাগবে না। ওকে, শুরুটা আজকে দুর্দান্ত হয়েছে, একটা জোরে করতালি হোক। শুরুটা যখন ধামাকা হয় তখন শেষ পর্যন্ত একবারে পুরোটা জমে যায়। ওকে, আমরা 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে নিয়ে এসেছি আমাদের এই আয়োজনকে, একটা জোরে করতালি। প্রিয় দর্শক, আপনাদের যদি এই মুহূর্তে জিজ্ঞেস করা যায় আপনাদের সবচেয়ে ভালো সময় কিভাবে কাটে, আমি জানি এখন সবাই উত্তর দেবে একটাই, যখন রাত 9:30 বৃহস্পতি এবং শুক্রবারে শুরু হয় মার্সেল প্রেজেন্টস হার্ট শো সিজন 7, তখন থেকে আমাদের সময় দুর্দান্ত কাটে। এখন আপনাদের সময় আরো দুর্দান্ত কাটবে, কারণ এখন আসবে চট্টগ্রাম মোমিন রোড থেকে সুস্মিত দে। কেমন আছেন সবাই? হ্যাঁ, ভালো ভালো। তো যারা রাস্তাঘাটে ছবি তুলে তাদের বলা হয় স্ট্রিট ফটোগ্রাফার, যারা পাহাড় পর্বতে ছবি তুলে তাদের বলা হয় ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার, যারা মডেলদের ছবি তুলে তাদের বলা হয় ফ্যাশন ফটোগ্রাফার, আর আমি বিয়ের ছবি তুলি, আমাকে বলে এই ক্যামেরাম্যান এদিকে। তো রনি ভাই, হ্যাঁ, যদি কোথাও 1000 খানেক মানুষ একত্র হয়, ভাবতে পারেন সভা হচ্ছে, ভাবতে পারেন কনসার্ট হচ্ছে, জায়গাটা যদি চট্টগ্রাম হয় তাহলে বুঝবেন বিয়ে হচ্ছে। একবার আমার একটা ক্লায়েন্ট আমার কাছে আসলো, এসে বলল ভাই আমার কিছু টিপস দেন। আমি বললাম আপনার আমি কি টিপস দিব? সে বলল বিয়ে হয়েছে 1 বছর হইল, বউ তো আমার কোনো কথাই শুনে না। আমি বললাম একটা কাজ করেন, একটা ক্যামেরা কিনে ফেলেন, কারণ মেয়েরা 2টা মানুষেরই কথা শুনে, এক মেকআপ আর্টিস্ট 2 ফটোগ্রাফার। পারি আপু, সবার একটা ধারণা থাকে যার নাকি যত বড় লেন্স সে নাকি তত ভালো পারফরমেন্স দেয়, কিন্তু আমিন ভাই ক্লিক করতে জানলে না ছোট লেন্স দিয়েও ভালো পারফরমেন্স দেওয়া সম্ভব। গুড গুড। আজকালকার বিয়েতে মানুষজন এত ছবি তুলে নিজের ফোন দিয়ে, মাঝে মধ্যে ইচ্ছা হয় নিজের পেমেন্টের অর্ধেক তারই দিয়ে দিই। তুষার ভাই, বিয়েতে না বাচ্চার ভূমিকা অনেক। এই যে ধরেন একটা বিয়েতে গেলেন, খুব সুন্দর ডেকোরেশন, চেয়ার টেবিল সুন্দর করে সাজানো, উপরে একটা ঝালর বাতি লাগাইছে, সেই বিয়েতেই 3-4 ঘন্টা পরে যান, দেখবেন কিছু বাচ্চা চেয়ার উল্টাই ফেলছে, কিছু বাচ্চা টেবিলে ফুটা করে দিছে, কিছু বাচ্চা তো মোগলি হয়ে গেছে, ঝালরে ঝুলতেছে। আর ওই বাচ্চার বাপমা যখন আমার এসে বলে আমার বেবির একটা ছবি তুলে দাও, আমি তাদেরকে বলি আমি ওয়েডিং ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ না।
একবার এক ইভেন্টে জামাইকে পোজিং দেখাইতে সেই প্যারা খাচ্ছিলাম। কাপল ছবি তোলার সময় বললাম একজন একজনের দিকে তাকাইতে, দেখলাম জামাই তাকাই না। আমি বললাম ভাই আপনারই তো বউ। আচ্ছা থাক বাদ দেন, অন্তত হাতটা ধরেন। দেখি জামাই তাও ধরে না। আমি বললাম ভাই আপনারই তো বউ। আচ্ছা তাও বাদ দেন, অন্তত পাশে বসেন। দেখি সে পাশেও বসে না। আমি বললাম ভাই আপনারই তো বউ। আচ্ছা এরপর একটা মাথায় বুদ্ধি আসলো। আমি গিয়ে বললাম ভাই মনে করেন এটা আপনার বন্ধুর বউ। ওমা দেখি কোলেই নিয়ে ফেলছে। মূলত ওয়েডিং ফটোগ্রাফি করি কারণ অন্য ফটোগ্রাফিতে না অনেক রিস্ক। একবার একটা ফ্যাশন ফটোগ্রাফির অফার পাই, আমিও লুফে নিলাম। গেলাম ছবি তুলতে, গিয়ে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখে মডেলকে বললাম আচ্ছা এই ধরনের জামা কাপড় ছাড়া খোলামেলা ছবি তুলতে আপনার কোনো আপত্তি নাই তো? মডেল আমাকে বললো আপত্তি কেন থাকবে ভাইয়া, এই জন্যই তো আপনাকে হায়ার করছি। ব্যাস আমি নিজের জামা কাপড় খুলেই ছবি তোলা শুরু করি। কিন্তু ওয়েডিং ফটোগ্রাফিতে রিস্ক নাই ব্যাপারটা কিন্তু তা না। একবার এক ইভেন্টে গিয়ে দেখলাম আমার এক্সেরই বিয়ে। আমিও প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফার। চিন্তা করছি বাকি ইভেন্ট যেমনে কভার হয় এই ইভেন্ট ঠিক ওভাবেই কভার করব। ছবি তোলা শুরু করলাম। বউয়ের সিঙ্গেল তুলতে গিয়ে হঠাৎ দেখি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। দেখলাম ভালো মতো, দেখি চার্জ শেষ। এই দেখে সে আমাকে বলল এই জন্যই তোরে ছাড়ছি, বিশেষ মুহূর্তে দুর্বলতা। একবার একটা ইভেন্টে গিয়ে আমি বউকে বললাম আপু স্মাইল। দেখি বউ হাসে না। আমি আবার বললাম আপু স্মাইল। দেখি সে এদিক ওদিক তাকাচ্ছে। আমি আবার বললাম যে আপু এদিকে, আপু স্মাইল। দেখি যার চেহারা একটা টেনশন টেনশন ভাব চলে আসছে। তারপর বউটা আমাকে ডাকলো, ডেকে বলল ইসমাইল আমার এক্স, আপনি কেমনে জানেন? তো ফারিয়া আপু, কান্না জিনিসটা না আবেগ থেকে আসে, রাইট? কিন্তু কিছু কিছু মানুষের আবেগ না ইনস্ট্যান্ট। এই যে ধরেন বিয়েতে মেয়ের বিদায় হচ্ছে, সবাই খুব নর্মালি দাঁড়ায় আছে। যেই ফটোগ্রাফার ঢুকবে অমনি ও মারে আমার বাবা স্যারের জায়গা বাবা স্যারের কে বাচ্চা। যাক আমার তো মন ভরে গেছে, দুর্দান্ত পারফরমেন্স এবং কি এরকম হাসি মুখে এরকম ফটোগ্রাফার, বাহ বাহ খুব ভালো। কিন্তু এটা কি হলো ঠিক? এই সেটে একবার হলো না ক্লিক? ক্লিক তো করেছি, ওকে ক্লিক করেছি, খালি টাকাটা পাইনি। টাকাটা পাইনি, একটু টাকাটা প্লিজ। রেডি প্লিজ স্মাইল প্লিজ। কমেন্টস করার আগে একটু ছবিটা তুলে নিলাম। কে আগে বলবে, কে শুরু করবে, কে শুরু করবে? ওকে তুষার ভাই থেকে শুরু করেন। সুইট পারফরমেন্স, তুমিও সুইট, পারফরমেন্সও সুইট। আর ওয়েডিং ফটোগ্রাফির উপরে এত সুন্দর করে যে একটা পরিবেশনা হতে পারে সেটা তুমি দেখালে আমার খুবই ভালো লেগেছে, খুব ভালো হচ্ছে। তুষার ভাই যখন এই ওয়েডিং ইয়েতে যে ভিডিও করে তখন আপনি কি খাওয়া দাওয়া কিভাবে করেন? তখন কি একটু কম? না না, আজীব একটা জিনিস আসলে, খাওয়ার সময় ভিডিও নিয়ে আসে। আমি জাস্ট হাত টাত নামাই দিয়ে আমি চুপ করে বসে থাকি, পাশে যে থাকে তার সাথে গল্প করতে থাকি। এটা কোনো কথা? একটা মানুষ খাচ্ছে, ওইটা ছবি তুলতে হবে। হ্যাঁ ওইটা ছবি তুলতে হবে, ওইটা ভিডিও করতে হবে, কারণ কে কে খেলো আর কে কে গিফট দিল না এটা তো প্রমাণ রাখতে হবে। ওকে শবনম ফারিয়া। সুস্মিত খুব ভালো ছিল, জোকসগুলো সব ফ্রেশ ছিল, এগুলো কোনোটাই আগে শুনিনি এবং খুবই রিলেটেবল ছিল। যেহেতু তুমি নিজে ফটোগ্রাফার, তুমি যেভাবে বলছিলে ভিতর থেকে সেটা আসলে আমরা এনজয় করছিলাম, বিকজ তুমিও এনজয় করছিলে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল, আই লাভড ইট। আমি হাত দেওয়ার পর এটা হচ্ছে নিয়ম যে রনি ভাই হাক করবে। কারণটা হচ্ছে কি যে ওইটা আমরা এখানে ভাগাভাগি করে নিই আর কি, হাতটা যখন এভাবে দেয়। আচ্ছা এই যে আপনি তো এই কন্টেন্টগুলো শোনেন না, এই কারণে আপনার খুব ভালো লেগেছে। সত্যি বলেন তো আপনি কি আপনার ওই দিন
বিয়ের দিন বউকে বলছে ম্যাডাম একটু লজ্জার অ্যাক্টিং করেন। আমার বিয়েতে প্রায় 2000 গেস্ট ছিল। আচ্ছা। তো 2000 গেস্টের সাথে ছবি তুলতে তুলতে এক পর্যায়ে আমি স্টেজে কেঁদে দিছি যে আমি আর ছবি তুলতে চাই না। ওই আমি একটু দর্শকদেরকে বলে রাখি যে আগে কি হতো, বিয়ের ফাঁকে ফাঁকে ছবি তোলা হতো, আর এখন ছবি তোলার ফাঁকে ফাঁকে বিয়ে হয়। আবির ভাই সত্যি কথা বলেছে যে এখনকার বিয়ের অনুষ্ঠান মানে ছবি তোলার অনুষ্ঠান। সুস্মিদে তোমার পেছনে কে? কেউ নেই। তুমি যেভাবে পারফরমেন্স করছো তোমার পেছনে আর কেউ থাকবে না, তুমি সামনে থাকবে সবাই। অল দ্য বেস্ট, অনেক সুন্দর ছিল। ফায়ার তো একটা হয়ই। অসাধারণ, আমারও দারুণ লেগেছে এবং আমি সবাইকে বলতে চাই যে এরকম হাসি খুশি মুডে যখন পারফরমেন্স হয় তখন সেটা আমাদের দেখতেও ভালো লাগে এবং দর্শকদের হৃদয়েও ছুঁয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ। এই অস্ত্রটা যার তার কাছেই থাকুক। তবে আপনারা একটু পুরাতন অ্যালবাম ঘেটে ঘেটে একটু দেখবেন, খেয়াল করে দেখবেন যে আপনার বিপদের দিনে আপনার আপন মানুষেরাই কিন্তু আপনার পাশে থাকে। বিশেষ করে বিয়ের ছবিটা একটু ঘেটে দেখলেই বুঝতে পারবেন সব আত্মীয় স্বজন ওই দিন আপনার পাশে থাকে, বিপদের সময় আপনার পাশে তারাই থাকবে। এবার যে আসবে তার কোনো বিপদ নেই, সে দুর্দান্ত প্রথম রাউন্ড পার করে সে এসছে আমাদের আমিন ভাইয়ের সেই দাদাবাড়ির এলাকা থেকে, সাতক্ষীরা থেকে মোহাম্মদ এনামুল হক। আসসালামু আলাইকুম সবাইকে। তো রনি ভাই, হ্যাঁ, প্রেমের শুরুতে মেয়েরা এতিম থাকে, এতিম। হ্যাঁ, তারপর প্রেম যখন গভীর হয়, ছেলেটা যখন সিরিয়াস হয়, বিয়ের কথা ভাবতে থাকে, ঠিক তখনই না আসমান থেকে মেয়েটার বাপ মা টপকাই পড়ে। আর তারপর বাবু, বাবা মা না আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুষার ভাইয়া, আপনার আর আমার মধ্যে একটা তফাৎ কি জানেন? আমি মনে করেন এখনো সোজা হয়ে দাঁড়ায়, নিচের দিকে তাকায়, নিজের পায়ের জুতার কালার বলে দিতে পারি। থাক, কষ্ট করে ওঠা লাগবে না, আপনার জুতার কালারও আমি বলে দিতে পারি, ইটস ব্ল্যাক। তো আমিন ভাই, আমাদের ওইখানে মানে সাতক্ষীরাতে এডুকেশন লেভেল অনেক হাই হয়ে গেছে। আচ্ছা, মানে যেই দিকেই তাকাই পোলাপান দেখি ইংরেজিতে কথা বলে। তো সেদিন আমি একটা ডাকলাম, এদিকে কত বাবার ইংরাজি কি? সে কয় ফাদার। আমি বললাম কত মায়ের ইংরাজি কি? সে কয় মাদার। ভাবলাম এবার একটু টাফ কোয়েশ্চেন করা যাক, তো জিজ্ঞেস করলাম কত চাচার ইংরাজি কি? সে কয় ফাদার। ফাদার? এ চাচা, চাচা কবে থেকে তোর ফাদার হইল? যে ভাই ওই আব্বাই যেদিন বিদেশ গেল। তো ফারিয়া আপু, আপনি অ্যাটলিস্ট আমার এই কথার সাথে এগ্রি করবেন, কারণ আমার মনে হয় পুরুষ জাতি মানেই হইতেছে ডিসঅনেস্ট, অসৎ, মিথ্যাবাদী। হ্যাঁ, কারণ এরা মনে করেন যে মেয়েদের ব্লাউজের দিকে তাকায় ইমপ্রেস হয় আর মুখে বলে আপনাকে না শাড়িতে অনেক সুন্দর দেখাচ্ছে। তো ক্যাম্পে আসার পরে পরশ ভাই সেদিন আমাকে জিজ্ঞেস করতেছিল যে এনামুল, এইখান থেকে 10-15 বছর পর তুই নিজেরে কোন জায়গায় দেখতে চাস? পরশ ভাই, এখান থেকে 10-15 বছর পর আমি নিজেরে এমন একটা জায়গায় দেখতে চাই যে এইখান থেকে মনে করেন যে আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে স্যাটিসফাইড অঙ্কের একটা টাকা থাকবে, সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি থাকবে, সেই বাড়িতে সুন্দর সাজানো একটা ব্যালকনি থাকবে, আচ্ছা, ব্যালকনিতে 2টা চেয়ার থাকবে, হাতে এক কাপ চা থাকবে, একটাতে আমি বসবো আর একটাতে আমার পা রাখবো। ভাই পা রাখবো। তুষার ভাইয়া, এবার একটা সিরিয়াস গল্প বলি। তো আমাদের ওইখানে ক্লাস 5-এ পড়া একটা বাচ্চা স্কুল থেকে আসার সময় হারাই গেছে। এখন তার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তারে অনেক খুঁজছে, কিন্তু খুঁজে পায় নাই। তারপর তারা পুলিশে গেছে, পুলিশও খুঁজছে, তবুও তাকে খুঁজে পাওয়া যায় নাই। তারপর এক বুদ্ধিমান মানুষ কি করছে, ওই ছেলেটার ফটো আর ডিটেলস সহ ফেসবুকে একটা পোস্ট করছে আর লিখছে যে এই ছেলেটাকে যদি কেউ খুঁজে পান এই ঠিকানায় পৌঁছাই দিয়ে যাবে। আর সেই পোস্টটা রীতিমতো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া 2 দিনের মধ্যে এক সহৃদয়বান ব্যক্তি তারে বাসায় পৌঁছাই দিয়ে গেছে। এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক, সব ঠিকঠাক, কিন্তু ওই ঘটনার পর থেকে ওই ছেলেটার স্কুলে যাইতে পারতেছে না। কারণ স্কুলে যাওয়ার জন্য রাস্তায় বেরোইলেই কোনো না কোনো সহৃদয়বান ব্যক্তি তারে ধইরা আবার বাসায় দিয়ে যেতে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস মাই লাইফ।
আমি বলবো দুর্দান্ত এবং কন্টেন্ট গুলো অনেকগুলো ইউনিক কন্টেন্ট। একটা জোরে হাততালিও করতে। ওকে, আমাদের মন ভরেছে, দর্শকদের মন ভরেছে, বিচারকদের মন কতটুকু ভরলো। তোমাকে দেখে আমি নিজেই অবাক হয়ে আশ্চর্য হই, কারণ তুমি এমন এক জায়গা থেকে এসছো যেখানে স্ট্যান্ড আপ কমেডি তো অনেক পরের ব্যাপার, যেখানে এই ধরনের চর্চাই খুব একটা হয় না, আমি যতদূর জানি আর কি। সেখানে থেকে তুমি এই ধরনের ফ্লুয়েন্টলি পারফর্ম করে যাচ্ছ, তোমাকে আসলে একটা স্যালুট দেই আমি, যে তো তোমার মাধ্যমে ওই এলাকার মানুষ যেন আরও এই কালচারের দিকে আরও অগ্রসর হয়, আমি আশা করি। পারফরমেন্সের ব্যাপারে যদি বলি, অসম্ভব সুন্দর লেগেছে, অনেক ভালো ছিল, অনেক ইজিতে টোটাল পারফরমেন্সটা নিজের গ্রিপে রেখে এবং ফ্লুয়েন্টলি তুমি বলে গিয়েছো, অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ। স্বপ্ন ফারিয়া, এনামুল তুমি তো দেখতে এত কিউট, তুমি যাই বলো শুনতে ভালো লাগে। হ্যাঁ, ভালো লেগেছে, বেস্ট অফ লাক। তুষার ভাই, খুব ভালো হয়েছে, ঝরঝরা পারফরমেন্স, খুব ভালো ছিল। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ। সারা দেশ থেকে আমরা খুঁজে খুঁজে নিয়ে এসেছি পারফর্মারদের, এবং তারা বিভিন্ন জায়গার, এই এক রংপুর, ওই চিটাগাং, ওই সাতক্ষীরা, ওই নাটোর, রাজশাহী, সব জায়গার মানুষ আছে। এবং আপনারা যারা দেখছেন না, ভাবছেন যে আমার এলাকার মানুষটা কোথায়। প্রিয় দর্শক, বলে রাখি, ফাইনালি যে হবে হাসো সিজন 7-এর চ্যাম্পিয়ন মার্সেল, তাকে দিচ্ছে 5 লক্ষ টাকা। এবং যার পারফরমেন্স হবে মার্সেল ফুল এইচডি টেলিভিশনের মতো ঝকঝকে তকতকে, এবং সে যদি হয় ফার্স্ট রানার আপ, মার্সেল তাকে দেবে 3 লক্ষ টাকা। আর যার পারফরমেন্স হবে মার্সেল ফ্রিজে থাকা টাটকা সবজির মতো একবারে সতেজ, এবং সে যদি হয় সেকেন্ড রানার আপ, মার্সেল তাকে দেবে 2 লক্ষ টাকা। বলে রাখি, আজকে এপিসোড উইনার পুরস্কার পাবে, কিন্তু সেই সাথে একটু টেনশনের বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আজকে কিন্তু এলিমিনেশন রয়েছে। আজকে প্রত্যেকে সেকেন্ড রাউন্ডে সর্বশেষ পারফরমেন্স দিতে চলেছে। সুতরাং আমরা সব শেষে ফলাফলটা জানবো, কে আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাবে আর কাকে কাকে আমরা হারাবো। আপাতত এই পাশে যারা পারফর্মার এবং মেন্টরদের জন্য জোরে একটা হাততালি হোক। আমাদের তিনজন প্রিয় বিচারক রয়েছে, তাদের জন্য জোরে একটা হাততালি হোক। আমাদের সময়টাকে আরো রানিয়ে দিতে এবার যে আসবে পলাশবাড়ি গাইবান্ধা থেকে সোহানুর রহমান সোহান, যার নাম আসসালামু আলাইকুম। রাবার ব্যান্ড রবি ভাই, হ্যাঁ আমিন ভাই, বিবাহিত পুরুষ কতটা অসহায় তাদের দেখলেই খারাপ লাগে, তারা রাগ করলেও বাবার বাড়ি যেতে পারে না। গরু শুকিয়ে যাওয়া গোবর আর আমাদের মেন্টর তারেক মামার মধ্যে মিল কোথায়? একটা ঘুটে আর একটা ঘুটঘুটে। আমাদের মিরু ভাই সেদিন গরু নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার বলছে, কি মিরু, তোমার গাভীর কি সমস্যা? ডাক্তার সাহেব ওটা গাভী নয়, ওটা সার। কালকে রাতে এমন জায়গার 4টে মৌমাছি কামড় দিছে, দেখে মনে হচ্ছে গাভী। আমাদের তারেক মামা মামির সাথে বাসায় তুমুল ঝগড়া, মামিকে মোটা বলাতে। দেখো, তুমি যদি আর একবার আমাকে মোটা বলো, তোমাকে মারধর করে আমি বাবার বাড়ি চলে যাব। তুমি যদি বাবার বাড়ি যাও, আমাদের বাচ্চার কি হবে? হ্যাঁ, কিসের বাচ্চা? তাহলে স্বীকার করো তোমার ভুঁড়ি বাচ্চা। সেই দিন একটা মেয়ে চায়ের দোকানের সামনে দাঁড়ায় থেকে চা খাচ্ছিল। হঠাৎ একটা বাচ্চা মাছি এসে কাপে বসলো। মেয়েটি না দেখেই বাচ্চা মাছিটাকে গিলে ফেললো। একটু পরে বাচ্চা মাছিটার বাবা এসে এমন একটা কথা বললো, মেয়েটি মাথা ঘুরে পড়ে গেল। কি বললো? বাবা এসে কি বলেছে? আপা, আপনার পেটে আমার বাচ্চা। আমাদের রনি ভাই সেদিন আমার কাছে বলতিছে, সোহান, গাইবান্ধা থেকে এমন একটা গাই কিনে দে ভাই, যেটা সকালবেলা 10 লিটার দুধ দিবে, বিকেলবেলা 15 লিটার দুধ দিবে। মানে ভাই, এই গরুটাই আপনার জন্য, এইটাই সকালবেলা 10 লিটার দুধ দিবে, ভালো খাওয়াইলে বিকেলবেলা 15 লিটার দুধ দিবে। ভাইয়ের তো গরু পছন্দ, যেই টাকা দিতে যাবে দেখে গরুর একটা চোখ অন্ধ, ভাই তো আর গরু নিবে না। আমি বললাম, ভাই, এইটার থেকে আপনি দুধ নিবেন না সার পাঠাবেন? আমাদের জাহাঙ্গীর ভাই অনেক কিপটে মানুষ, অনেক কষ্ট মষ্ট করে 10 বাড়ি দেখে আবার করলো বিয়ে।
বিয়ের পরের দিন তুষার ভাই বলতিছে কিরে জাহাঙ্গীর তুই বলে আবার বিয়ে করলি কয় ভাই গরিবের আর বিয়ে কোনো মতো চারখান পাও একখানে করছি আমাদের শাওন ভাই রোজ উপর আল্লাহ ডাকে যে কোনো কাজ করার আগে উপর আল্লাহকে ডাকে কাজ শেষে উপর আল্লাহকে ডাকে ইদানিং আর উপর আল্লাহকে ডাকে না সেই দিন তো শাওন ভাইয়ের সঙ্গে দেখা কি শাওন ভাই রোজ তো উপর আল্লাহ ডাকতেন ইদানিং আর উপর আল্লাহ ডাকেন না ভাই রে ভয়ে কিসের ভয় রোজ তো আমি উপর আল্লাহ ডাক দেই উপর আল্লাহ যদি একদিন ডাক দেয় রে আবার যেটা সবচেয়ে ভালো লেগেছে বাড়ি গাইবান্ধা এই কারণে অনেকগুলো কন্টেন্ট কিন্তু গাই নিয়েছিল ভাই আমি গাই নিয়ে 50টা জোকস লিখছিলাম হ্যাঁ শাওন ভাই 30টা কাটিয়ে দিছে মিরু ভাই 10টা তারেক মামার 10টা ইস্তিয়াক ভাই 5 থেকে দিছে কিরে তোরা আজকে কুরবানি ঈদের দিন নাকি গাই নিয়ে 50টা আর সার নিয়ে কয়টা সার নিয়ে আপনারটাই শুধু ছিল সার নিয়ে আমারটাই শুধু ছিল ওকে আমি গাইবান্ধা গিয়েছিলাম এবং এই যে আমি এরকম ছবি টবি তুলছিলাম আমাকে একজন বললো যে রনি ভাই আপনি তো ফান টান করেন এক কাজ করি একটা গাইয়ের সাথে আমাকে বেঁধে দিয়েছে দিয়ে বলছে যে গাইবান্ধা পারফেক্ট একটা ছবি হলো আমি বললাম ঠিক আছে নেক্সট পত্নীতলা গিয়ে তুলবো আরেকটা আমাদের বিচারকদের কেমন লেগেছে একটু জানতে চাই সোহান একদম ফাটিয়ে দিয়েছো মানে ওটা তো দুর্দান্ত লাগছে বিয়ে আর কি করবো 4টা পা একখানে করেছি সুপার ছিল অনেক সুন্দর ছিল অনেক এনজয় করেছি বেস্ট অফ লাক শবনম ফারিয়া সোহান ভাই বেশি এনার্জি ছিল না না বেশি হয়ে গেছে আরেকটু ভালো ছিল কিছু জোকস খুবই ভালো ছিল বেস্ট অফ লাক থ্যাংক ইউ আমার মনে হচ্ছে এনার্জিটা উঠানামা করেছে সারেরটা বলার সময় খুব এনার্জি ছিল গায়েরটা বলার সময় আমার একটু কম ছিল তুষার সার খুব ভালো ছিল সোহান তোমার গত পারফরমেন্সের থেকে আজকেরটা আরো ভালো হয়েছে ভালো খুব ভালো ছিল ওকে অনেক অনেক ধন্যবাদ সোহানুর রহমান সোহান ভাই ওকে পলাশবাড়ি গাইবান্ধা থেকে সোহানুর রহমান সোহান এসছে আমরা বলেছি না সারা বাংলাদেশ থেকে আমরা ঘুরিয়ে এনেছি এই ঢাকা তারপর চলে গেলাম চট্টগ্রাম তারপর চলে গেলাম সাতক্ষীরা তারপরে আবার চলে গেলাম পলাশবাড়ি গাইবান্ধা এবার আবার একটু ফিরতে হবে এবার আসছে ঢাকার মেয়ে দুর্দান্ত একজন পারফর্মার তাকে ডাকার আগে একটু নড়েচড়ে বসতে হবে বিচারকদের আসছে ঢাকার মেয়ে ফাইজা হাসিন শৈলী Assalamu alaikum judges and Ronnie bhai and hello rubber band mentors. Long distance relationship সবচেয়ে বেশি ভালো কেন জানেন? কেন কারণ এই রিলেশনশিপে থাকা 4 জনই সুখে শান্তিতে থাকে। ক্রিকেট খেলায় আগে 5-6 দিনের টেস্ট ম্যাচ হতো। এরপর মানুষজন বোর্ড হয়ে ওয়ানডেতে গেল। এরপর আসলো টি20। আমার মনে হয় আর কয়েকদিন পরে ক্যাপ্টেনরা একজন আরেকজনকে কল দিয়ে বলবে তুই ট্রফি রাখ আমি টাকা রাখতেছি। এই যে আমাদের আমিন ভাই ওই দিন তার ওয়াইফকে বললেন তুমি তো আমাকে একদম কাজের ছেলে বানিয়ে রেখেছো তখন তার ওয়াইফ বলল তারপরে তোমার কি সৌভাগ্য দেখো একই খাটে মালিকের সাথে ঘুমাও রনি ভাই ওই দিন অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে গেলেন পরে ডাক্তার তাকে বললেন রনি তুমি আর 12 ঘন্টার মেহমান কালকে সকাল হয়তো বা তুমি নাও দেখতে পারো রনি ভাই অত্যন্ত দুঃখ নিয়ে বিষয়টা তার ওয়াইফকে জানালেন আর ভাবলেন যে আজকের এই রাতটা তারা রোম্যান্স করে কাটাবে পরে তাদের দুইজনের মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত কাটলো এরপর রনি ভাইয়ের ওয়াইফ যখন টায়ার্ড হয়ে ঘুমাতে যাবেন তখন রনি ভাই তার ওয়াইফকে বললেন যে দেখো এটাই আমাদের শেষ রাত আর যতটুকু সময় আছে আমরা একটু রোম্যান্স করে কাটাই তখন ভাবি তাকে বললেন হ্যাঁ তুমি তো ভোরে মারাই যাবা কিন্তু আমার তো সকাল সকাল উঠতে হবে নাকি আমিন ভাইয়ের ওয়াইফ যখনই বাচ্চাদের উপর খেপে যায় তখন বলে তুই পড়বি না তোর বাপ পড়বে তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে তুই করবি না তোর বাপ করবে এখন আমিন ভাই অপেক্ষায় আছে যে কখন ভাবি বলবে তুই বিয়ে করবি না তোর বাপ করবে
ফারিয়া আপু, আমি রিয়ালাইজ করলাম যে জীবনে আসলে সুখ শান্তি, প্রেম ভালোবাসা, নীতি নৈতিকতা টাকা পয়সা দিয়ে কেনা সম্ভব না, ডলার আর ইউরোও লাগে। আমার এক বন্ধু আছে যে 6 বার অলরেডি বিয়ে করে ফেলছে, কিন্তু আনফর্চুনেটলি প্রত্যেকবার বিয়ের রাতে তার ওয়াইফ মারা যায়। সো এবার সে সিদ্ধান্ত নিল যে সে 7বার বিয়ে করবে, কিন্তু কেউই তার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি না। তো অবশেষে অনেক খোঁজার পরে একটা মেয়ে পাওয়া গেল যার এরকম 6 বার বিয়ে হয়ে গেছে, তারও সেম কাহিনী। পরে তারা বিয়ে করে ফেললো। এখন এলাকাবাসী অপেক্ষায় আছে যে এখন কি হবে, কে মারা যাবে। হঠাৎ করে দরজার খিল খোলার শব্দ এলো, ভেতর থেকে একজন বেরিয়ে আসলো। কে বেরিয়ে আসলো? বাকি কাহিনী জানতে আমাকে এলিমিনেট না করে পরের রাউন্ডে নিতে হবে। মানে কি সুন্দর উচ্চারণ, গোটা গোটা উচ্চারণ, কন্টেন্ট যেমন দুর্দান্ত, বলার স্টাইল কি হাসি মুখে মন জয় করা, বিশ্রী ছুরি। থ্যাংক ইউ। শবনম ফারিয়া বলবে এবার। শৈলী, তুমি আসলেই শৈলী আমার খুব পছন্দের কন্টেস্ট্যান্ট, আরো ভালো করতে হবে বিকজ আমি নেক্সট রাউন্ডে তোমাকে দেখতে চাই। থ্যাংক ইউ। তুষার ভাই খুব ভালো ছিল, ঝরঝরে ক্লিন। আর তোমাকে তো নেক্সট রাউন্ডে যেতেই হবে, কারণ গল্পের বাকিটুকু শুনতে হবে। কৌতূহল তো আমার মধ্যে কেমন যেন করছে যে কি হলো। ভাইজা কি বলবো, যেটা আশা ছিল আমার যে স্টেজের একটা মানে আলো ছড়াবে তুমি, বা যারা ফিমেলরা আছে, যারা মেল প্রতিযোগী আছে, ওরা যেভাবে যে হাইটে যাচ্ছে সে হাইটটা ধরতে গেলে তোমাকে কিন্তু আরো আরো এত ভালো কেন করলা তুমি? কেন 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 বেশি ভালো হয়ে গেছে, এত ভালো করো না প্লিজ। হ্যাঁ, বাকিরা নার্ভাস হয়ে যাবে, ওদের গলা শুকিয়ে যাচ্ছে দেখো রীতিমতো। ওরা এখন করছে যে আইলা ওটা ভালো হয়ে গেল, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমরা কি বাদ হয়ে যাব? মানে যে কজন ফিমেল প্রতিযোগী রয়েছে তার মধ্যে বেস্ট, এবং প্রত্যেকটা জিনিসের ফিনিশিং, স্টার্টিং অসাধারণ ছিল, এবং কানেকশন সুপার লাগছে, সুপার সুপার। ওর তো আরেকটা কারণ ছিল ওর বেশি ভালো লাগার, সেটা হচ্ছে তুই করবি না, তোর বাপ করবে। হ্যাঁ, এবং আমির ভাই তো ভালো লাগবেই, কারণ সে তো মালিকের সাথে ঘুমায় না। ওকে, এই জোকসটা আমি বলবো আজকে বাসায় গিয়ে। আচ্ছা শবনম ফারিয়া, আপনি শুধুমাত্র ইয়েটা বলেছেন, একটু যদি মন খুলে একটু যদি প্রশংসাটা করতেন, মানে মন খুলে প্রশংসাটা পাইনি, একটু বলেন প্লিজ। না না, আমি বলেছি যে শি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কন্টেস্ট্যান্ট ফার্স্ট রাউন্ডের পরে। সো যখন কেউ পছন্দ হয় তার কাছে এক্সপেকটেশন বেড়ে যায়। আমি জানি না এটা আপনারা খেয়াল করেন নাকি, বা আমি যখন আমার কারো পারফরমেন্স খুব ভালো লাগে না তখন আমি লোকে ঠিকঠাক ছিল, ভালো হয়েছে, কিন্তু যাকে আমি পছন্দ করি তার ক্ষেত্রে আমি কারেকশন দেই যে না আরও ভালো হতে হবে বা বেটার জোকস আনতে হবে। আপনি কি খেয়াল করেছেন বিষয়টা? আপনি বিষয়টা খেয়াল করেছেন কি, রিয়েলাইজ করেছেন কি আপনাকে কেন আগে একবার কমেন্টস করেছেন, আবার একটু কারেকশন করতে বললাম? কেন আপনি চান আমি একটু কথা বলি? না, ওই যে যাকে পছন্দ করি তাকে আরেকটু কারেকশন বলি। হ্যাঁ, খালি দিল এদিকেই চলে যাক, এদিকেই চলে যাক, দিল ওদিকেই চলে যাক, ওখানে আমারও একটা জায়গা হবে আমি আশা করি। আমি শুধু বলতে চাই শবনম ফারিয়া, ওই হার্টে আমাদের পারফর্মার যারা ভালো করছে তাদের জায়গা হচ্ছে, হার্টে জায়গা না হোক ওই কলিজার পাশে হলো একটু জায়গা দিও, আমি কোনো মতে ম্যানেজ করে নেব বলে। ওকে, যত যাই বলি না কেন, শৈলী অসাধারণ, তার পারফরমেন্সের শৈলী, একটা জোরে হাত তালি। বিচারকরা যে পুরস্কারটা তাদের হাতে তুলে রেখেছে সেটা এখন দিয়ে দেওয়ার পালা, চারজনকে মঞ্চে আসতে। আমার তো মনে হয় এপিসোডেও কে চ্যাম্পিয়ন সেটা বলা একটু চাপ হয়ে যাবে, কারণ আমারও চোখে লেগে আছে কয়েকজনের পারফরমেন্স। রনি
সত্যি কথা বলতে কি আজকে মানে প্রত্যেকটা পারফরমেন্সে আমরা এনজয় করেছি, আজকে জাজমেন্ট করতে মন চায়নি, তারপরেও করার লাগে এই জন্য করেছি। কিন্তু আজকে সত্যি প্রত্যেকের পারফরমেন্স আমার একদম হার্ডে যে হিট করেছে, অসম্ভব সুন্দর ছিল। অলমোস্ট সবাই 1.5 কম বা এরকম, কেউ কিন্তু 3-4 ডিফারেন্স হয় না পয়েন্টে। সো এটা খুবই ভালো। গ্রুমার যারা রয়েছেন এবং যারা স্পেশালি পারফর্মার যারা রয়েছেন তাদের আমি মনে করবো যে একদম আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ভালো কিছু করার। বেস্ট পারফর্মার অফ দ্য ডে গোস টু সুস্মিত দে। প্রিয় দর্শক, এই পর্বের ফলাফল আমরা জেনেছি, কিন্তু আজকে একটু টেনশন আছে। এই রাউন্ডে প্রত্যেকেই দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। বলে রাখি আজকে এলিমিনেশন আছে, কে কে আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাবে, কে কে যাবে না, এখনই ফলাফল প্রকাশ করবো। কিন্তু তার আগে আমি দেখতে পাচ্ছি মেন্টরদের সাথে দুইজন গেস্ট রয়েছে। এই কেমন লাগলো এই এপিসোড, একটু আমাদের গেস্টদের কাছ থেকে জানতে চাই। খুবই ভালো লাগছে এখানে এসে, আর এই হাসো তো আমার জন্য একটা ড্রিম ছিল, আনফরচুনেটলি হয় নাই, বাট আসতে পেরে অনেক ভালো লাগছে। ওকে, ওর পাশে আরেকজন আছে, কেমন লেগেছে এখানে? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। আগে আমি হলাম লাফিং গ্যাস দিয়ে হাসতাম, তো এখন হাসো দিয়ে এসে জোক শুনে হাসতেছি। আমিও পার্টিসিপেন্ট ছিলাম, তারপর একটু ডেঙ্গুতে অসুস্থ হয়ে যাই, তো এই জন্য পার্টিসিপেট করতে পারি নাই। হাততালি হোক তাদের জন্য। থ্যাংক ইউ। ওকে, ফলাফল এবার জানবার পালা। শুরুতেই যে গ্রুপকে আমি আসতে বলবো তাদের নামগুলো বলছি, সবাই চলে আসবে তাড়াতাড়ি। আফনান আফ্রিদি, জাহিদুল ইসলাম হৃদয়, ফাহিম আমান সোয়াদ, কাকন রায়, মোস্তাফিজুর রহমান, তফিকুল ইসলাম, নেয়ামুল, মেরাজ পিয়াল, গোপাল কর্মকার, আবিদ হাসান নীরব, রাবেয়া জামান, অ্যাঞ্জেলা, কাকন রায়। সবাই চলে এসো। ওকে, দুই পাশে 5-5-10 জন। কয়েকজন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাবে, বাকি কয়েকজনকে যার যার বাসায় ফিরতে হবে। সামনে কেমন ছিল পারফরমেন্স? যেরকম আচ্ছা, আমি একটু চাই যে তুমি আমার কাছে এসো, এখানে এসো। তুমি তোমার লাস্ট এপিসোডে করেছিলে নেশাখোর, এরকম একটা টপিক কেন বেছে নিলে তুমি? তুমি বোঝোনি যে এটা রিস্কি এবং এটা তো আসলে কেউ পছন্দও করে না, নাকি কমেডির জন্য জাস্ট করেছো? একটু বলো। জাস্ট কমেডির জন্য, আর সব কিছুর ভালো দিক এবং খারাপ দিক থাকে, তো আমি তো খারাপ দিকগুলাই দেখালাম, যে অ্যাক্সিডেন্ট বা এগুলা, সো এগুলা থেকে মানুষ বুঝবে যে আসলে নেশা ভালো না। ওকে, ঠিক আছে। কাকন রায়, আপনি নিজে আহত ছিলেন, তারপরেও পারফরমেন্স যথেষ্ট ভালো করেছেন, কিছু বলার আছে কারো উদ্দেশ্যে? কিছু বলার নাই, আমি চেষ্টা করছি নিজের সর্বোচ্চটা দেওয়ার, হয়তো দিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। ওকে, ঠিক আছে। জানিয়ে দিচ্ছি এই গ্রুপটার ফলাফল। আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে ক্যাম্পে ফিরে যাচ্ছে যারা, তারা সকলে আছে এই দলে। এই দলকে চিৎকার করতে করতে ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য বলছি। আমার সাথে আছে 4 জন, গোপাল কর্মকার, পিয়াল, তৌফিক, মোস্তাফিজুর রহমান ভাই। এই 4 জনের পারফরমেন্স আমাদের চোখে লেগে আছে। আমরা আসলে একজনকেও হারাতে চাই না, কিন্তু ফলাফল হচ্ছে এই 4 জন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন না। প্রত্যেককে যার যার বাসায় ফিরতে হবে। কারো যদি কোনো কিছু বলার থাকে, কিছু বলার আছে? আমি এখানে আসছিলাম, অনেক কিছু শিখছি, মেন্টরসরা অনেক হেল্প করছে অনেক কিছুতেই, মানে আমার কাছে জিনিসটা একেবারেই নতুন। স্কুলেই কলেজে আমি যে সব কাজগুলো করতাম, লেখালেখি, তারপরে নাটক, তো ওখান থেকেই এটা ভাবি নাই যে আমি এখানে আসতে পারবো। এসে গেছি, অনেক কিছু শিখছি, আশা করব যে সামনে আমি আরও ভালো কিছু করতে পারবো। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি চাই
আরও ভালো কিছু করতে। ওকে, 4 জন আপাতত বসবেন, আমরা পরের টিমকে ডাকবো। 4 জন বসেন। পরের দলকে আমি মঞ্চে আসবার জন্য বলছি। যারা আসবে তারা হচ্ছে নূর মোহাম্মদ রনি, রিয়াজ উদ্দিন, মেহেদি হাসান তরু, রাইসা সুলতানা মোহাম্মদ, সুস্মিত দে, ইমন চাষা, সুমাইয়া নূর, স্বপ্নীল সোহেল, শেলি এবং এনামুল হক। 10 জন চলে আসুন। দেখুন, আমরা আসলে অনেকের পারফরমেন্স দেখে আমরা জাজ করে ফেলি যে এ তো উইনার হয়েছিল, এ তো পুরস্কার পেয়েছিল, তারপর এ তো অনেক ভালো করেছিল, বিচারকরা তাকে তো লাভ দিয়েছে, লাভ সাইন দিয়েছে, আমিন ভাই তো গুলি করেছে। কিন্তু তারপরেও ফলাফলটা দেখলে হয়তো আমি জানি না আপনারা চমকে উঠবেন কি না। একটু এক ধাপ সামনে। কোনো কিছু বলার আছে আজকে দর্শকদের? নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি, হয়তো কোনো দিক দিয়ে ব্যর্থতার কারণে। নূর, সামনে আসো। আমাদের এই ক্যাম্পে তোমার অনেক স্মৃতি আমরা মনে রাখবো। মেন্টাররা বারবার বলছিল সুমাইয়া নূর, ও কিন্তু খুব জলি মাইন্ডে, সবার সাথে যেভাবে মিশে। তোমার সাথে সবার মনে হয় ছবি আছে, সবার সাথে ছবি তোলা হয়েছে? এখনো হয়নি। কার কার সাথে ছবি তোলা বাকি? কার কাছ থেকে কার কার সাথে তোমার ছবি তোলা বাকি আছে? এবং এই মঞ্চে তোমার এখনো কোন কোন ইচ্ছাটা পূর্ণ হয়নি বলো? আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি। যদি পরবর্তী রাউন্ডে যেতে পারি, আমি মানে আগের থেকে আরো ভালো করার চেষ্টা করব। ওকে, এটাই আসলে দরকার। আমি তোমার পাশে আরেকজনকে আসতে বলবো, ইমন চাষা, প্লিজ পাশে এসে দাও। আপনার কোনো ইচ্ছা কি অপূর্ণ আছে এই হাসতে দেওয়ার জন্য? প্রথমত আমার কি যে বলবো, আমি যতটুকু পারি চেষ্টা করছি দাদা নিজেরটা সর্বোচ্চ দেওয়ার জন্য। আর কিছু বলতে পারছি না। ওকে, ঠিক আছে। ওকে, শুধু এখান থেকে আমি শৈলীকে বলবো যে শৈলী তুমি একটু এই পাশে চলে এসো। শৈলী এই পাশে দাঁড়াও। আমি এই 4 জনকে এক লাইনে দাঁড়াতে বলছি। আমরা জানি যে আমাদের এই হাসতে একটা অসাধারণ সংযোগ ঘটেছে, সেটা হচ্ছে আমাদের এই পাপেট স্বপ্নীল সোহেল ভাই। সোহেল ভাই, কেমন আছেন আপনি? একদম ঠিক। আপনার ইয়ে কেমন আছে? চিকু কেমন আছে? ঠিকঠাক। ও সুস্থ আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ। না, ও মাঝে আসেনি, এই জন্য আমরা ভাবলাম যে ও অসুস্থ কিনা। কেমন? ও ঠিক আছে, ওর মানে দাদুকে পাঠিয়েছিল, সো ওকে, এই তো ঠিক আছে। সুস্থ হলে আবার হয়তো দেখা হবে। আর তুমি আমিন ভাইকে যদি কিছু বলো তোমার নিজের এলাকার। আমি সবসময় চেষ্টা করছি নিজের বেস্টটা দেওয়ার, আর ইনশাল্লাহ আমি সামনেও চেষ্টা করব যদি থাকি, আর যদি না থাকি তবুও রিয়েল লাইফে আমি চেষ্টা করব মানুষকে হাসানো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি জানিয়ে দিচ্ছি আজকের এই ফলাফল। শুধুমাত্র স্বপ্নীল সোহেল ভাই আর পিছনে 2 জন পিছনে যাবেন, 2 জন পিছনে। এপাশ থেকে এই 2 জন সামনে আসো প্লিজ। এখানে পাশাপাশি। হ্যাঁ, থাকো, এখানে থাকো। জানিয়ে দিচ্ছি এই চূড়ান্ত ফলাফল। এই মুহূর্তে মঞ্চে যারা আছে, এপাশে 4 জন, এপাশে 2 জন পেছনে, 2 জন সামনে, এপাশে 2 জন। চূড়ান্ত ফলাফল বলে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রথমেই যারা যাচ্ছে আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে ক্যাম্পে ফিরে যাবে, সবাই বেস্টটা দেওয়ার জন্য প্রস্তুত হবে। সবাই পরবর্তী রাউন্ডে এখান থেকে যাচ্ছে সবাই। জি, পরবর্তী রাউন্ডে এখান থেকে যাচ্ছে সবাই। জি, সবাই। যারা আসছে পরবর্তীতে তাদের নামগুলো বলছি, সবাই চলে আসবেন। হুমায়ুন কবির,
তাসনিম জাহান শেহতাজ, আল আমিন নীরব, মোহাম্মদ মহিবুল্লাহ, সোহানুর রহমান সোহান, আরিফ আহমেদ, তারেক মাহমুদ, বিপ্র এবং মায়া, সেই সাথে আবু সাইদ নাইম। সবাই চলে আসুন। ওকে, আমি 10 জনের নাম বললাম, এর মধ্যে তারেক মাহমুদ সে এখানে নেই, সে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সে পরীক্ষা দিতে গেছে। এর সাথে এটা ভালো করে জেনে গেছে যে সে টিকবে, তাই সে আসার প্রস্তুতিও নিচ্ছে। কিন্তু এখান থেকে কিছু মানুষকে আমরা হারাতে চলেছি। এখান থেকে কারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাবে? শেহতাজ তো খুব হাসি মুখে। শেহতাজ কি মনে হয়, আত্মবিশ্বাস কি বেশি? না। তাহলে হাসি মুখ কেন? হাসো সত্যি এসে কি কান্না করবো? ওকে, একটা জোরে হাততালি, তাই তো। আমি 2 জনকে একটু সামনে এক ধাপ আগাতে বলবো। তার মধ্যে একজন মায়া, সামনে এক ধাপ আগাও, এবং আর একজন সোহানুর রহমান সোহান, 2 জন একটু সামনে আগাবে। ওকে, মায়া কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। ওকে, মায়া কিন্তু আমাদের মায়া জালে আটকে রেখেছে। মায়া, তুমি যদি কিছু বলতে চাও, বরিশালের মানুষের অনেক প্রত্যাশা তোমার উপর, যদি কিছু বলতে চাও বলো। আসলে এখানে আসছিলাম একটা বড় স্বপ্ন নিয়ে, জানি না এখন অবধি ফাইনাল রেজাল্ট পাইনি। তবে আমার বরিশাল থেকে আমরা যে কয়জন আসছি, অবশ্যই তাদের প্রতি সবারই একটা এক্সপেকটেশন আছে যে আমরা ভালো করব, বরিশালের নামটা সবাই জানবে। তো এখন বাকিটা রেজাল্টের উপর। ওকে, ঠিক আছে। সোহান ভাই। ওকে, আসলে আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা তুই আর মুই, আর আমি এখানে আসে আপনি তুমি এই ভাষায় আবদ্ধ হয়েছি আর কি, মানে অনেক কিছু শিখছি তাদের কাছ থেকে। আমি শুধু এইটুকু বলতে চাই, এই 2 জনের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন, বিশেষ করে যারা বরিশালের লোক দেখছেন। এই মায়া এখান থেকে এক সময় ফিরে যাবে আপনাদের এলাকায়, ওর জন্য দোয়া করবেন। সোহানুর রহমান সোহান ভাই, আপনার জন্য দোয়া থাকলো। চোখ মুখ এখনই লাল হয়ে, আমি এখনো বলিনি ফলাফলটা, কিন্তু তারপরেও বলবো আপনার জন্য অনেক ভালোবাসা। আমি চাই আপনারা কান্না করুন, কাঁদলে চোখ পরিষ্কার হয়। ওকে, ফাইনালি রেজাল্ট জানিয়ে দিচ্ছি। সোহান ভাই, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। সেই সাথে এখানে যারা আছেন, দিচ্ছি প্লিজ। আমি জানি যে সবচেয়ে বেশি আবেগে আপ্লুত হবে, জানিয়ে দিচ্ছি আজকের ফলাফল। এই টিম থেকে একজন আমাদের কাছ থেকে চলে যাবে, এবং সেই একজন আমাদের সকলের প্রিয় একজন। সে আর কেউ না, সে হচ্ছে আমাদের আবু সাইদ নাইম। আবু সাইদ নাইম আজকে আমাদের এই দল থেকে চলে যাচ্ছে। বাকি সবাই চলে যাবে ক্যাম্পে এক দৌড়ে। ওকে, আমরা দ্বিতীয় রাউন্ডে ছিলাম, এবং দ্বিতীয় রাউন্ডে প্রত্যেকে আরও একবার করে পারফরমেন্স দিয়েছে, এবং সব পারফরমেন্স শেষে আমাদের 3 জন বিচারকের রায়ে শেষ পর্যন্ত আমরা এই 5 জনকে আমাদের ক্যাম্প থেকে হারাতে চলেছি। এই 5 জনের মধ্যে থেকে কেউ কিছু আর বলার আছে? কেউ কিছু বলবে? ওকে, যদি বলে যাইতে না পারি তাহলে হয়তো দম ফেটে মারা যাব। এই সেটটা আমার কাছে একটা খোলা আকাশের মতো ছিল। আমি ছিলাম সদ্য জন্ম না একটা পাখি। তো অনেকেই বলতো আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো না,
আমি এতটুকুই বলবো, পাখিদের তো কেউ প্রশিক্ষণ দেয় না আকাশ ছোঁয়ার। বলি, পাখিদের তো কেউ প্রশিক্ষণ দেয় না আকাশ ছোঁয়ার, তারা নিজে নিজেই স্বপ্ন দেয় উড়াল দেয়ার। মানুষ কেন যেন মেঘ দেখে ভয় পায়? মেঘকে যদি ভয় পায় তাহলে কি আর আকাশ ছোঁয়া যায়? আজব দুনিয়া, মানুষ নাকি হাতের রেখায় থাকা ভাগ্যে বিশ্বাস করে। কি আজব দুনিয়া, মানুষ নাকি হাতের রেখায় থাকা ভাগ্যে বিশ্বাস করে। আরে ভাই, ভাগ্য তো তারও হয় যে দুটি হাতছাড়া জীবনযাপন করে। ওকে, বলার মতো ভাষা নেই। এখানে প্রত্যেকে যারা এসছে প্রত্যেকে আমাদের বুকের মধ্যে জায়গা করে নিয়েছে। বিশেষ করে আমি জানি মেন্টরদের, আমাদের মেন্টররা সবসময় তাদের পাশে ছিল, পাশে থাকবে। আমি মেন্টরদেরকে বলবো প্লিজ সবাই এদের পাশে এসে দাঁড়ান। আমরা আসলে একজনকেও হারাতে চাই না। প্লিজ প্লিজ পাশে এসে দাঁড়ান। আমি বিদায় নেওয়ার আগে একটু বলতে চাই, দর্শকদের বলতে চাই যে এই 5 জন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে না, যারা টিকে গেল তারা এই একটা উদাহরণ রেখে গেল যে আসলে সবাই কিন্তু এই মঞ্চ থেকে একসময় চলে যাবে। ওই ঘুড়িটার মতো আসলে আমরা সবাই, যেই ঘুড়িটা একসময় সেই ডাস্টবিনেই পড়ে থাকবে, কিন্তু সেখানে যাবার আগে, নর্দমায় পড়ে থাকার আগে, ছিঁড়ে যাওয়ার আগে তাকে কিন্তু আকাশ ছুঁয়ে, ওই আকাশের মেঘটা ছুঁয়ে তাকে প্রমাণ করতে হয় নিজেকে। সো এই 5 জনের হয়তো আজকে এখানে জার্নি থেমে গেল, কিন্তু তাদের জন্য রাস্তা খোলা, বাইরের আকাশটা পুরো থাকলো, সেখানে আবার ক্যারিয়ার গড়া যাবে। এবং সেই সাথে আরও একটা তথ্য বলে রাখি যে প্রত্যেকে কিন্তু হাসো সিজন 8-এ অডিশন দিতে পারবে এবং সেখানকার দরজা সবার জন্য খোলা রইল। আপাতত সবার জন্য বলা, আমাদের বিচারকরা অপেক্ষা করে আছেন। প্রত্যেককে পুরস্কার পাবে মার্সেলের তরফ থেকে। প্লিজ চলে যান, বিচারকদের কাছে চলে যান প্লিজ। বাদ দেবার কি এদের এতই তাড়া? এদেরকে বাদ দেবার জন্য আসলে কি এদের কেন এত তাড়া? আপনারা হয়তো জানেন না, যেখানে ওরা থাকে খায় সেখানকার অনেক ভাড়া। প্রিয় দর্শক, হাজির হব আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7।